ভাই ঝন্টু দাসকে তার নেতৃত্বে আমরা জানি এই মণ্ডলের যুব মোর্চা যথেষ্ট শক্তিশালী হিসাবে বিগত দিনে কাজ করেছে। ধন্যবাদ জানাবো যার আহ্বানে আমি এখানে উপস্থিত হতে পেরেছি এই মণ্ডলের সভাপতি মাননীয় উত্তম বিশ্বাস মহাশয়, এছাড়া মঞ্চে উপবিষ্ট একাধিক ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। মূলত যে পঞ্চায়েতের সামনে আজকে এই কার্যক্রম, সেই পঞ্চায়েতের সকলের আশীর্বাদ ধন্য হয়ে যিনি প্রধানের দায়িত্ব পেয়েছেন এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্মানের সঙ্গে যিনি দায়িত্ব পালন করছেন, রোহিত দা উপস্থিত রয়েছেন, পঞ্চায়েতের উপপ্রধান দিদি, এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের বিধানসভার কনভেনার অমিত দা, উপস্থিত রয়েছেন মণ্ডলের একাধিক নেতৃত্ব। আমার আগে বক্তব্য রাখলেন পাপুন দা, মণ্ডল সাধারণ সম্পাদক তৎসহ এলাকার সর্বস্তরের মানুষ। মূলত যাদের কৃতজ্ঞতা স্বীকার না করে অন্তত এখানে কার্যক্রম করাটা একদমই অন্যায় হবে। অর্থাৎ যারা ভোটের দিন বুথে গিয়ে যারা লড়াইটা দেন, মানুষের পাশে থাকার বার্তা নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে বিগত দিনগুলিতে যেভাবে আপনারা বিজেপির পক্ষে ভোটদান করিয়েছেন, আমরা জানি হয়তো সেই অর্থে এই বাগাসরায় রাজনৈতিক কর্মসূচি হয়তো বিগত দিনে খুব বেশি বিরাট বড় আকারে হয়তো আমরা করতে পারিনি। তারপরেও আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন, আপনাদের সমর্থন আশীর্বাদের মধ্য দিয়ে এই বাগাসরা পঞ্চায়েত আমরা কিন্তু একটা ব্যাপক রেজাল্ট করতে পেরেছি। আমরা ভেবেছিলাম যতটা তার থেকে অনেক বেশি রেজাল্ট আপনারা দিয়েছেন। তার জন্য আপনাদের সকলকে শ্রেণীগতভাবে আমি প্রণাম, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। যেহেতু বললেন শেষ বক্তা, এই শেষ বক্তা হওয়ার একটা সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। প্রথমে সুবিধাটা বলি, অসুবিধাটা পরেই বলবো। সুবিধা হচ্ছে আমার আর টেনশন নেই যে আমার পরে একজন অনেকক্ষণ ধরে বসে আছে, তিনিও বক্তব্য রাখবেন আপনাদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে যারা এতক্ষণ ধরে বক্তব্য শুনছেন তাদের মনে হবে যে কখন শেষ করবে আর কখন বাড়ি যাবে। কারণ সকলের বাড়িতে কাজ আছে, সকলেই বাড়ির কাজ ফেলে মূল্যবান সময় নষ্ট করে আমাদের কার্যক্রমে এসে আমাদেরকে সাহস যোগাচ্ছেন এবং আপনাদের উপস্থিতির মধ্য দিয়েই আমরা কিন্তু উৎসাহিত হই। আপনাদের উপস্থিতির মধ্য দিয়েই কিন্তু আমরা উৎসাহিত হই। অনেকে ইতস্তত ঘোরাঘুরি করেন, অনেক সময় অনেকের মনে হয় যে বক্তা কি বক্তব্য রাখছে, তার থেকে হয়তো আমি ভালো বক্তব্য রাখতাম। বিষয়টা এটা নয়। দেখুন, যারা বক্তব্য রাখেন বা যারা বলেন তারা সকলেই বিজেপির কর্মী এবং আপনারা যারা শোনেন আপনারাও বিজেপি কর্মী। আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই যে আপনারা ভোটের দিন বুথ কেন্দ্রে ভুক্তি দিয়ে লড়াই করেন আর আমরা সারা বছর আমরা বক্তব্য দিয়ে বেড়াই। ভোটের দিন আমরা অবশ্যই পাড়ায় থাকি। ফলে আপনাদের পার্টির প্রতি দায়িত্ব, পার্টির প্রতি কর্তব্য অনেক বেশি, যার কারণে সমস্ত জায়গায় আমি সব জায়গায় গিয়ে বলি যারা বুথ লেভেলের কার্যকর্তা তাদেরকে স্যালুট জানাতে হয় সবার আগে, বিশেষ করে যারা বুথ সভাপতি এবং বুথ কমিটি। কারণ যদি আপনারা শক্তিশালী হন তাহলে আমাদের মঞ্চ শক্তিশালী হবে। যদি আপনাদের মধ্যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বেশি থাকে তাহলে আমাদের সংগঠন শক্তিশালী হবে। তাই আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাবো যেভাবে আপনারা পঞ্চায়েতটা আমাদের হাতে তুলে দিয়েছেন। এবার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আপনাদের কাছে আমরা সরাসরি ভোট চাইতে এসেছি। মানে ঘুরিয়ে কথা বলবো বিষয়টা সেই জায়গাতে নেই। ভোট সামনের সপ্তাহেই ভোট, 13 তারিখে ভোট, আজকে 7 তারিখ, 11 তারিখ পর্যন্ত আমরা লাস্ট প্রচার করতে পারবো বিকাল 5টা পর্যন্ত। ফলে সমস্ত কথা ঘুরিয়ে বলার আগেই প্রথমেই বলা দরকার আসন্ন লোকসভা নির্বাচনে আপনাদের সকলের কাছ থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় জগন্নাথ সরকারের মহাশয়ের সমর্থনে আমরা ভোট চাইতে এসেছি আপনাদের কাছে। এবার প্রশ্ন হচ্ছে আমরা ভোট চাইতে আসবো এবং পরের দিন বা আগের দিন বা তার আগের দিন বা তার পরের দিন অন্য রাজনৈতিক দলও আসবে মানুষের কাছে ভোট চাইতে।
আমরা বাড়িতে বাড়িতে যাব, আমরা বলবো বিজেপিকে ভোট দিন। আমাদের যারা প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, তারাও বলবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আবার যারা আমাদের বিরোধিতা করে, তৃণমূলের বিরোধিতা করে, কিন্তু রাত্রেবেলা তৃণমূলের নেতাদের থেকে টাকা নিয়ে এসে পরের দিন প্রচারে যায়, সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম, তারাও মানুষের কাছে গিয়ে বলবে তাদেরকেও ভোট দিতে হবে, কারণ তাদের নাকি সপ্তম বামফ্রন্ট না অষ্টম বামফ্রন্ট এখনো অধুরা, তাই তো বলে তো সিপিএম। তো সেই বিষয়ে আমাদের বক্তব্য আমরা রাখবো, বিচার আপনারা করবেন, কারণ আমরা সর্বদা বলেছি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী। অর্থাৎ আমরা আমাদের বক্তব্য, আমাদের নীতি আদর্শ, আমরা কি কাজ করেছি, ভবিষ্যতে আমরা কি করতে চাই, এবং আমাদের যারা প্রতিপক্ষ তারা কি অন্যায় করেছে, তারা কি অপরাধ করেছে, এই বিষয়বস্তু আপনাদের সামনে তুলব। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিন আপনারা কার সাথে থাকবেন। ফলে যেহেতু লোকসভা নির্বাচন, তাই সরাসরি আমি বলতে চাই, লোকসভা নির্বাচন মানে দেশের নির্বাচন। লোকসভা নির্বাচন মানে দিল্লিতে একটা স্থায়ী সরকার গঠন করার নির্বাচন। একবার আপনারা ভাবুন তো, যে বিগত 10 বছর ধরে আমরা একটা জায়গাতে সকলেই কিন্তু সুনিশ্চিত ছিলাম যে কোনো একটা দুটো এমপি, কোনো একটা পলিটিক্যাল পার্টি হঠাৎ তাদের নিজেদের স্বার্থের জন্য সরকারের সঙ্গে তারা আপোষ করছে না, বা সরকার পড়ে গেল, যেটা আগে আমরা দেখতাম। একসঙ্গে 22টা দলের সরকার, কেউ কাদের নিজস্ব ইন্টারেস্টে হঠাৎ করে বলে দিত যে আমরা সমর্থন তুলে নেব। হঠাৎ সকালবেলা আমরা শুনছি সরকার পড়ে গেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, আবার একটা নির্বাচন। এই আরেকটা নির্বাচনের মানে কি হতো, কয়েক লক্ষ কোটি টাকা আরেকবার করে মানুষের পকেট থেকে আদায় করা হতো। এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি 2014 সালে ক্লিন ম্যান্ডেট নিয়ে 200-300 কাছাকাছি সিট নিয়ে, এবং তার পরবর্তীতে 2019 সালে 303টি লোকসভা আসন শুধুমাত্র বিজেপির পক্ষ থেকে জিতে মানুষকে কিন্তু সেই বারংবার পুনরায় নির্বাচন থেকে মানুষকে বাঁচিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচের হাত থেকে। তাই আরেকবার আপনাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এমন একটা সরকারকে চাই যে সরকারটা বিকাল বেলায় দেখলাম তার প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পরের দিন দেখলাম তিনি ইস্তফা পত্র নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। যেমন কোন সরকারকে আমরা নিশ্চয় নিতে চাই না যিনি একটা মাত্র সাংসদের কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়, এই রকম প্রধানমন্ত্রীর আমরা একদমই চাই না। আমরা চাই এমন একজন প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর কাছে এবার যে দলের কাছে একদম ক্লিন ম্যান্ডেট থাকবে, যাদেরকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না। অর্থাৎ ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সরকার যখন একটা কঠোর পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপকে কেউ ব্ল্যাকমেলিং করে যাতে আটকাতে না পারে, তার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টিকে আপনাদের নির্বাচিত করতে হবে। তার কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে বাকি যে রাজনৈতিক দলগুলো তাদের গ্যাপ কতটা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, সারা ভারতবর্ষের রাজনীতি নিয়ে আমরা খবর রাখি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের 42টা আসন নিয়ে নয়। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সঙ্গে সর্বভারতীয় স্তরে যাদের সঙ্গে সরাসরি লড়াই, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। আর এই মঞ্চ থেকে আপনাদেরকে বলে দিয়ে গেলাম, আপনারা নোট করে নিন, এই নির্বাচনে জাতীয় কংগ্রেস 50টির উপরে আসন তারা পাবে না, কোন রকমে তারা হাফ সেঞ্চুরি করতে পারবে না। ফলে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, সেই জাতীয় কংগ্রেসের সঙ্গে যারা ইন্ডি জোট করেছেন সেই ইন্ডি জোটের পক্ষে ভোট দেবেন, নাকি ভারতীয় জনতা পার্টির যে সরকার, যেই এনডিএ সরকার যারা আগামী দিন 400-র উপরে সিট নিয়ে ভারতবর্ষে ক্ষমতায় আসবে, আপনার মূল্যবান ভোটটি তাকে দেবেন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমার দাদা খুব ভালো করে বলছিলেন, বাপুনদা, যে কেন আপনারা বিজেপির পক্ষে ভোটদান করবেন। আমি কয়েকটা কথা বলি। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু ভোটটা তো আমার এই ভোটের মূল্য কিন্তু একদিনের নয়। অনেকে আমি দেখেছি অনেক সময় যে ভোটের আগের দিন নেতারা তার বাড়ি থেকে কিছু কথা বলেন, কিছু প্রতিশ্রুতি দেন, কিছু ভালোবাসার কথা বলেন, কিছু পাইয়ে দেন, অর্থাৎ যেটাকে আমরা দান খয়রাতির বিষয় বলি। তিনি ভোটটা দিয়ে দেন, কিন্তু একবারও তিনি ভাবেন না যে একটা ভোটের মূল্য কতটা। আমি একটা উদাহরণ দিই, একটা ভোটের জন্য আপনি কি 5 বছর পরে সুযোগ পাবেন। মনে রাখুন, আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি, আপনি আমার বক্তব্যের উপর অনুপ্রাণিত হয়ে ভোট দিলেন। নেক্সট ইলেকশন কবে? 5 বছর পরে। অর্থাৎ আপনাদের মতের ফলে যদি কোনো ভুল সিদ্ধান্ত হয়, 5 বছর ধরে কিন্তু শোধরানোর আর কোনো সুযোগ নেই। ফলে সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিতে হবে, অনেকটা ভেবেচিন্তে নিতে হবে। এখানে যারা আমাদের প্রতিপক্ষ শাসক দল, তাদের রাজনৈতিক কর্মসূচি দেখতে হবে। আমাদের প্রতিপক্ষ যিনি এখানকার প্রার্থী, তার পারফরমেন্স দেখতে হবে, তিনি কিভাবে রাজনীতি করেন, কোন স্টাইলে রাজনীতি করেন, তার নীতি কি আছে, আদর্শ কি আছে, এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে কিন্তু আপনাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে।
যে কথাটা দিয়ে আমি শুরু করতে চাই। আজকে যেহেতু দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলা যুব মোর্চার আমি সভাপতি, ফলে যুব সমাজের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আজকে আপনারা সবকিছু ভুলে যান, রাজনীতি ভুলে যান, মনে করেন কেউ বিজেপির সঙ্গে যুক্ত না বা কেউ তৃণমূল কংগ্রেস করেন না। একটা সরকার, রাজ্য সরকারের কি দায়িত্ব? রাজ্য সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে, যেদিন শপথ গ্রহণ করবে, তাকে সেদিনকেই সিদ্ধান্ত নিতে হবে আমার রাজ্যে বসবাসকারী তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, যুব সমাজ, তাদের জন্য আমরা কি স্কিম নিয়ে এসেছি, কি স্কিম নিয়েছি, তাদেরকে কাজের কি ব্যবস্থা করব। আজকে ভেবে দেখুন, যাদের বয়স 18 থেকে 35, যার সংখ্যা এই রাজ্যে 65%, অর্থাৎ সংখ্যা তত্ত্বের নিরিখে যার সংখ্যা প্রায় 3 কোটি, এই 3 কোটি যুবক যুবতীদের জন্য এই রাজ্য সরকার কি পরিকল্পনা করেছে, কি পরিকল্পনা করেছে ভাববেন আপনারা? সরকার কি 70টা 80টা প্রকল্প দিলে বড় কথা নয়। কোন প্রকল্পের মাধ্যমে কারো সংসার চলতে পারে না। যে রাজ্য সরকার যে প্রকল্পগুলো দিয়েছে, যার মাধ্যমে যে কারণে একটা সংসার চলতে পারে, সেটা হচ্ছে কর্মসংস্থান বা কাজের জায়গা। আজকে ভাবুন, যিনি ডেইলি যিনি কলকাতায় যাচ্ছেন, ভোরবেলা 5টার সময় বেরিয়ে রাত্রেবেলা 11:30 12টায় ঢুকছেন, দিনের শেষে কত টাকা ইনকাম করছেন? 300 থেকে 400 টাকা। এবং সেই ইনকামটা সম্পূর্ণভাবে তিনি নিজের ক্ষমতায় করছেন। সরকারের কোনো ভূমিকা নেই। যিনি সেটাও করতে পারছেন না, তার পক্ষে তো কোনো কাজের কোনো ব্যবস্থাই করেনি। অর্থাৎ এই সরকারের আমলে কোন রকম কোনো কাজের ব্যবস্থা আপনি করতে পারবেন না। কিন্তু একটা সময় ছিল, আমরা অস্বীকার করব না, একটা সময় ভেবে দেখুন, এই হুগলি নদীর 2 তীরে প্রচুর পাটকল ছিল। সেই পাটকলে কোনো কারখানায় 4000, কোনো কারখানায় 6000, কোনো কারখানায় 10000, তো কোনো কারখানায় সর্বনিম্ন 500 করে মানুষ কিন্তু সেখানে কাজের ব্যবস্থা হয়েছিল। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা কি করেছিল? তারা সেখানে ইউনিয়নবাজি করলো। ইউনিয়নবাজি করতে করতে এমন একটা পরিস্থিতি হলো, যখন সেই কারখানার মালিক তারা দেখছে আমার কাজে ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে, এত পরিমাণ স্ট্রাইক, এত পরিমাণ শ্রমিকদের ধর্মঘট, বাধ্য হয়ে একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে। সিপিএম সরকার কোনোদিনও চিন্তা করেনি সেই কারখানাকে নতুন করে খুলে দেওয়ার। এই সিম্পেথিটা কাজে লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, যদি আমি ক্ষমতায় আসি, তাহলে আমি ক্ষমতায় আসার পরে 55,000 ছোট বড় কলকারখানা যেটা বাংলায় বন্ধ হয়েছে, সেই 55,000 কলকারখানার দরজা খুলে দেওয়া হবে, লক্ষ লক্ষ মানুষ কাজের ব্যবস্থা হবে। আজকে দায়িত্ব নিয়ে আপনারা বুকে হাত দিয়ে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বহু তিনি প্রকল্পের উদ্বোধন করেছেন, বহু দুর্গাপুজোর প্যান্ডেলের উদ্বোধন করেছেন, কালী পুজোর প্যান্ডেল উদ্বোধন করেছেন, কিন্তু কটা কলকারখানার দরজা খুলে তিনি শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করে দিয়েছেন? একটাও নেই, তিনি একটা পর্যন্ত করতে পারেননি। তাই আমরা দাবি রেখেছি, যেই সরকারকে আমাদের চিরকালীন রাজনৈতিক মঞ্চ থেকে উৎখাত করতে হবে। কারণ এই সরকার কর্মে বিশ্বাস করে না, এই সরকার যোগ্যতায় বিশ্বাস করে না, এই সরকার শিক্ষিত মানুষকে সম্মান দিতে পারে না, এই সরকার গরিব মানুষের সেন্টিমেন্টকে বোঝে না, এই সরকার মায়েদের ইজ্জতের সম্মান দিতে পারে না, এই সরকার মহিলাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে না। প্রত্যেকটা ক্ষেত্রে তার প্রমাণ আপনাদের কাছে আছে। ফলে এই সরকারকে রাজনৈতিকভাবে আমাদের বিসর্জন দিতে হবে। কারণ যদি না আমরা বিসর্জন দিতে পারি, আজকে যে যেখানে থাকুন না কেন, ভেবে দেখুন আপনার যে পরবর্তী জেনারেশন, তার বয়স যদি 15 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর হয়, তাকে আপনারা কি ভবিষ্যৎ দিয়ে যাবেন? কোন কাজের ক্ষেত্র দেবেন? কোন জায়গা দেবেন? সরকারি চাকরি বন্ধ হয়ে গেছে, বেসরকারি চাকরি বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, চাষবাস করে আপনি ইনকাম করবেন সেই ব্যবস্থাও নেই। ছোটখাটো ব্যবসা করবেন, সেখানেও ব্যবসা করতে পারবেন না। একটা লাইসেন্স করতে গেলে আপনার সরকারের পেছনে ছুটতে হবে, পরবর্তীতে সরকারি কোনো অনুদান পাবেন না, লোনের ব্যবস্থা পাবেন না। যদি কোনো থাকে করতে হয়, তাহলে আপনাকে তৃণমূল কংগ্রেসের কোনো নেতার কাছে ছুটতে হবে। 1 লক্ষ টাকা লোনের জন্য আপনাকে 20,000 টাকা তৃণমূলের নেতাকে ধরে দিতে হবে, তবেই আপনি লোনের ব্যবস্থা পাবেন। এই জায়গা থেকে আমাদের সকলকে মুক্তি দিতে হবে। তাই তো আমরা আপনাদের কাছে এসেছি ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট চাইতে। অনেকে বলেন বিজেপিকে কেন ভোট দেব, বিজেপি কি করেছে 10 বছরে? তাদের কাছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বিজেপি কি করেছে 10 বছরে সেটা বড় কথা নয়। তার থেকে যেটা বড় কথা, একবার ভেবে দেখুন, 10 বছর আগে দিল্লিতে একটা সরকার ছিল, যে সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারতবর্ষের অন্যতম একজন বড় অর্থনীতিবিদ। তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন আমরা শুনেছি, আমরা হয়তো দেখিনি, যে ভারতবর্ষের অর্থনীতিকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি কি করেছিলেন? 10 বছর তাকে আমরা কোনো কথাই বলতে দেখিনি। তিনি মঞ্চে বসে থাকতেন, তার পাশে থেকে ইশারা দিতেন। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি সভানেত্রী মাননীয়া সোনিয়া গান্ধী, তিনি যে ইশারা দিতেন সেই ভাষায় সেই প্রধানমন্ত্রী কথা বলতো। আর আমাদের আমলে
আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যে প্রধানমন্ত্রীকে দেখে সারা পৃথিবীর সুপ্রিম পাওয়ার ওই আমেরিকার প্রেসিডেন্ট তিনি আগে এসে হাত বাড়িয়ে দেন, অর্থাৎ পার্সোনালিটি কাকে বলে, গুরুত্ব কাকে বলে, দায়িত্ববোধ কাকে বলে, এটা তিনি বুঝিয়ে দিয়েছেন। আজকে তাই তো আমরা 10ম স্থান থেকে অর্থনীতিতে সারা ভারতবর্ষে 5ম স্থানে পৌঁছে গেছি। একবার ভেবে দেখুন, করোনা মহামারীর কথা হয়তো আমরা অনেকে ভুলে যেতে পারি, অনেকে ভুলিনি। সেই করোনার সময় যখন অস্ট্রেলিয়ার মতো দেশ, যখন ইংল্যান্ডের মতো দেশ, ইটালির মতো দেশ, তারা নিঃস্ব, তারা অসহায়, সরকার হাত তুলে নিয়েছে, আমরা কিছু করতে পারবো না, আমাদের দ্বারা কিছু করা সম্ভব নয়, যে যার নিজের অস্তিত্বের জন্য লড়াই করো, যে নিজের চেষ্টায় বাঁচো। সেই সময় আমার দেশের প্রধানমন্ত্রী সবার সামনে টিভিতে এসে বলেছিলেন, যতক্ষণ আমি আছি, অর্থাৎ আমি নরেন্দ্র মোদী বেঁচে আছি, আমার দেশের 140 কোটি মানুষের প্রত্যেকের বাঁচানোর দায়িত্ব আমার, 140 কোটি মানুষকে খাওয়ানোর দায়িত্ব আমার, 140 কোটি মানুষকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। দায়িত্ব তিনি বলেছিলেন, এই করোনা থেকে বাঁচানোর জন্য আমার দেশের সরকার অর্থ বরাদ্দ করবে। বিজ্ঞানীদের ডেকে তিনি বলেছিলেন, করোনা ভ্যাকসিন তৈরি করার জন্য যত টাকা লাগে তত টাকা দেবো, কিন্তু সবার আগে আমার দেশ থেকে ভারতবর্ষের তৈরি মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন তৈরি করতে হবে। আজকে তাই তো আমরা দেখেছিলাম পরবর্তীকালে ভারত সরকারের থেকে ভারত সরকারের মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরি করা হয়েছিল, যে করোনা ভ্যাকসিন 182টি দেশে আমরা বিনামূল্যে সাপ্লাই করেছিলাম। সেই সরকারকে আমরা ভোট দেবো না, এটা হতে পারে কখনো? এটা হতে পারে কখনো? অন্যদিকে রাজ্য সরকার তৃণমূল, তারা ভোটটা চায় কি করে? আমি এটাই বুঝি না। আরে ভোটটা দিল্লির ভোট, তোমার ভাই সর্বোচ্চ ক্ষমতা 42 এবং 42-এ তোমাদের সমস্ত পাওয়ার লাগিয়ে দিল, 15টার বেশি তোমরা জিততে পারবে না, 15টার বেশি জিততে পারবে না। আর মাত্র 15টা সিট নিয়ে তোমরা দিল্লিতে যাবে, দিল্লি গিয়ে বলছো প্রধানমন্ত্রী হব, দিল্লিতে গিয়ে তারা প্রধানমন্ত্রী হব। আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আরে ইন্ডি জোট, যেটাকে ওরা নাম দিয়েছে কংগ্রেস, সিপিএম, এসইউসিআই, যত রাজনৈতিক দল বিজেপি বিরোধী, তারা সবাই একত্রিতভাবে একটা জোট, মানে এরকম একটা মঞ্চে বসে আছে। আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি, প্রত্যেকে আমরা বিজেপি, আমাদের নীতি এক, আদর্শ এক, আমাদের বক্তব্য এক, চিন্তা ভাবনা এক, কার্যপদ্ধতি এক। কিন্তু তারা যখন বসে আছেন, একবার ভেবে দেখুন, সিপিএম, তার পাশে তৃণমূল, তার পাশে কংগ্রেস, তার পাশে আবার ওইদিকে স্ট্যালিনের পার্টি, যারা প্রত্যেকের রাজ্যে কিন্তু নিজেদের বিরুদ্ধে লড়াই করছে। কেরালার কথা ভাবো, কেরালায় সিপিএম এর সঙ্গে লড়াই কার? কংগ্রেসের। পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে লড়াই কার? কংগ্রেসের। অর্থাৎ এরা নিজেদের জায়গায় নিজেরা লড়াই করবে, কিন্তু সর্বভারতীয় স্তরে 140 কোটি মানুষকে বোকা বানানোর জন্য তোমরা বলছে আমরা ইন্ডিজোট করেছি। মানুষ বুঝে গেছে, মানুষ বুঝে গেছে ইন্ডিজোটের পিন্ডি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে কলকাতায় বসে করে দিয়েছেন। তাই তো 42টা সিটেই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তারা জোটের সঙ্গে একটা সিটও কম্প্রোমাইজ করেনি। সেই জোট থেকে তারা আবার বলছে দিল্লিতে তারা ক্ষমতায় দখল করবে। আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, বিজেপি সরকার ভারতবর্ষের জন্য বহু কিছু করেছে, বলতে গেলে অনেক সময় লাগবে। নির্বাচন কমিশন তারা প্রতিনিয়ত টাইম দিচ্ছে, আর কত সময় বাকি। কিন্তু তারপরও আপনাদেরকে বলবো, 370 ধারা থেকে শুরু করে 3 তালাক বিল তুলে দেওয়া, ভারতবর্ষে অর্থনৈতিক সংস্কার থেকে শুরু করে চাষিদের ইনকাম ডাবল করা, গরিব মানুষের ব্যাংক বিনামূল্যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেওয়া, গরিব মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, প্রতিটা বাড়িতে পাকা ছাদ দেওয়া, এই যে পরিকল্পনা ভারতবর্ষে বিগত দিনে কোনো প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করা তো দূরের কথা, একবারে মুখে পর্যন্ত বলেনি। কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছে, যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে ততদিন আমাদের দেশে যত গরিব মানুষ আছে তাদের সমস্ত রকম শহরে ফ্যাসিলিটিস দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। তাই তো আজকে আপনারা দেখতে পারবেন গ্রাম বাংলায় প্রতিটা বাড়িতে আজকে 4G নেটওয়ার্ক পৌঁছে গেছে। ডিজিটাল ইন্ডিয়া মাধ্যমে আপনি প্রত্যেকের বাড়িতে স্মার্টফোন পৌঁছে গেছে এবং সবাই আজকে বাড়িতে একদম প্রান্তিক স্তরের জায়গাতে বসে 4G 5G স্পিডের মাধ্যমে সারা পৃথিবী আমরা একসাথে দেখতে পাচ্ছি। যে কোনো ঘটনার আমরা পূর্ণাঙ্গ তদন্ত করতে পারছি, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা বিচার বিবেচনা করতে পারছি। এই ক্ষমতা দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। অনেকে আবার বলেন যে বিজেপির আমলে নাকি জিডিপি কমে গেছে। এক বক্তা বলছিল, আসার সময় আমি শুনলাম, তৃণমূলের এক বক্তা বলছে বিজেপির আমলে জিডিপি তো কমে গেছে, বিজেপিকে কেন ভোট দেব? মানে দেশের ক্ষেত্রে জিডিপির হার 8 পয়েন্ট সামথিং, আর রাজ্যে নাকি 11%। আমি ধরে নিলাম আপনাদের তথ্য সত্যি। আরেকটা তথ্য আপনাদেরকে বলি, যারা জিডিপি হয়তো অত ক্লিয়ারলি বোঝেন না, আমার মতো বোঝার দরকারই নেই, জিডিপি দিয়ে আমি কি করব, তাদের কাছে বলি, আমার দেশের জিডিপি 8.5%, ধরে নিলাম তাদের তথ্য সত্য। আর আমার ভারতবর্ষের পাশে একটা দেশ আছে বাংলাদেশ, তার জিডিপি নাকি আমার থেকে বেশি। তাহলে তর্কের খাতিরে ধরে নিতে হবে বাংলাদেশ আমাদের থেকে ধনী, একই না?
তাই তো? তো যদি জিডিপি তাদের এই তথ্যটা সত্যি হয়, জিডিপি আমাদের এখানে কমে গেছে মানে ভারত দুর্বল হয়েছে, বাংলা এগিয়ে গেছে, তাহলে আমাদের থেকে বাংলাদেশের জিডিপি হাই, তাহলে ভাবুন বাংলাদেশ তো আমাদের থেকে উন্নত, এটাই তো হওয়ার কথা। কিন্তু সেই বাংলাদেশে শুধু একবার বলা হয়েছে যে ভারতবর্ষ থেকে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেবো, শুধু পেঁয়াজ, বাকি জিনিস ছেড়ে দিলাম। রাতারাতি বাংলাদেশের শশার কিলো হয়েছে 400 টাকা। তথ্য যদি মিথ্যা হয় আপনারা ইউটিউব ঘেটে দেখুন। বাংলাদেশে আজকের দিনে শশার কেজি হয়েছে 400 টাকা, পেঁয়াজের কেজি 600 টাকা, লবণ হয়েছে 500 টাকা কেজি। এই হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি। কিন্তু আমরা এখনো বলতে পারি গর্বের সঙ্গে যে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার কারণে আমরা প্রতি সপ্তাহে 5 কিলো করে বিনামূল্যে চাল পাই, প্রতি সপ্তাহে 3 কিলো করে বিনামূল্যে ডাল পাই, যাতে করে অন্তত প্রান্তিক স্তরের মানুষ যারা একটা সময় দুবেলা কি খাবেন সেই চিন্তায় ছিলেন, আগামী 5 বছরের জন্য ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীজি সেই সমস্ত গরিব মানুষের জন্য বিনামূল্যে রেশনিং ব্যবস্থার মাধ্যমে খাদ্যের ব্যবস্থা তারা গ্যারান্টি দিয়েছে। আমরা খাদ্যের দিক দিয়ে বলেছি আমরা গ্যারান্টি দেব, একই সঙ্গে আমরা গরিব মানুষকে পাকা ছাদ করে দেব। যদিও রাজ্যের ক্ষেত্রে সমীকরণ পাল্টে গেছে, পাল্টানোর কথা ছিল না। কিছুদিন আগে আমি গেছিলাম বিজেপি শাসিত একটা রাজ্য ঝাড়খণ্ড, যেখানে তখনও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যায়নি, তখনও ওখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বিজেপি। কিন্তু সেখানে গিয়ে কি দেখলাম, একদম গ্রামের ভেতরে যখন যাচ্ছি, যে যত গরিব গরিব পাড়াতে ঢুকছি সবার পাড়ায় একটা ছাদ। কৌতূহল বশত আমি জিজ্ঞেস করলাম যে ঘরগুলো কি আপনারা করেছেন? বলছেন এই গভর্নমেন্ট की तरफ से मिला है, मतलब সরকার তাদেরকে দিয়েছে। এবার তারপর আরেকটু ভেরিফাই করে দেখলাম এই প্রত্যেকটা ঘরই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। অর্থাৎ যারা গরিব মানুষ, আমরা জানি ঝাড়খণ্ডের মানুষ তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, সেই ঝাড়খণ্ডে গরিব মানুষ, প্রান্তিক স্তরের মানুষ, সেখানে বিজেপির সরকার নেই, তারপরেও সেখানে প্রত্যেকটা বাড়িতে বিনামূল্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পৌঁছে গেছে। কিন্তু আমাদের রাজ্যে কি ঘটনা ঘটলো, সরকার তাদের একটা টিম পাঠালেন, ঘর দেবে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। টিম আসলো তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির নেতা, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কোন মেম্বার, তারা বাড়িতে ঢুকে ঢুকে তাদের পছন্দ মতো জায়গায় তারা ছবি তুললো, নাম দিয়ে দিল। ফলে কি হলো, একটা ব্যাপক সংখ্যক মানুষ আমরা যখন দেখলাম যার বাড়ি আছে, যিনি ঘর পাওয়ার যোগ্য নয়, তাদেরকে লিস্টেড করা হয়েছে। অন্যদিকে অনেক বাড়ি এরকম আছে যারা গরিব মানুষ, যাদের ঘরের দরকার ছিল, তাদের লিস্টেড নেই। ফলে আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা প্রতিবাদ করে বলেছিলাম যে একটা ঘরও যদি কোনো গরিব মানুষকে বঞ্চিত করে দেওয়া হয়, আমরা ভারতীয় জনতা পার্টি বেঁচে থাকা পর্যন্ত সেই লিস্ট আমরা পাস করব না। আজকে সেটা প্রমাণিত হয়েছে, বিজেপির আন্দোলন সঠিক। তাই তো কেন্দ্রীয় থেকে যখন টিম এসলো, তারা টিম এসে দেখে গেল যে এই লিস্টের মধ্যে জল মেশানো আছে, তাই তো সেই ঘরের লিস্টটা বন্ধ করে দেওয়া হয়েছে, আপাতত স্টপ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলছি বিজেপিকে আপনারা জেতান, যে লিস্ট প্রকৃত অর্থে হওয়া উচিত, অর্থাৎ বেছে বেছে যারা গরিব মানুষ, যাদের ঘর নেই, তাদের সেই লিস্ট যেদিন দেখবেন এই দিল্লিতে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে, লিস্ট সংশোধন হবে। যদি সংশোধন না করায়, কি করে সংশোধন করাতে হয় আমরাও জানি। আমরা প্রতিটা বিডিও অফিসে, প্রতিটা ব্লকে ব্লকে গিয়ে আমরা বিডিওকে ধরে ধরে শুধুমাত্র যাদের যোগ্যতা আছে ঘর পাওয়ার, অর্থাৎ যারা গরিব মানুষ, যারা বিপিএল অন্তর্ভুক্ত বা যারা বিপিএল নয় গরিব, তাদেরকে একমাত্র ঘরের ব্যবস্থা আমরা করব, এটা আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। তারপরে তো আছেই, একবার 30টা সিটটা পেতে দিন না। 2021-এ আপনারা ভোট দিয়েছিলেন, আমরা জিতেছিলাম, কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারিনি, অর্থাৎ আমাদের যে সংখ্যা দরকার ছিল আমরা পাইনি। একবার 30টা লোকসভায় দিন না। তারপরে কি হয়, আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছে 6 মাসের মধ্যে নির্বাচন হবে, 6 মাসের মধ্যে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আপনারা দেখে নেবেন কিভাবে 2021-এর স্লোগান মিলে যায় যে আপকি বার 200 পার, অর্থাৎ 200-র উপরে সিট নিয়ে আমরা জিতবো। তারপরে তো আমরা দেখবো কিভাবে কাজ করতে হয়, কিভাবে গরিব মানুষকে সরকারি পরিষেবা দিতে হয়। একবার ভাবুন, একদিন একটা ঘটনা ঘটেছে, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। একটা বাচ্চা মেয়ে, তার বিয়ে ঠিক হয়েছে, মানে 18 বছর উত্তীর্ণ হওয়ার পরে বিয়ে ঠিক হয়েছে, একদম গরিব মানুষ, একদম গরিব। তো বিয়ের পরে রূপশ্রী পাওয়ার কথা 25,000 টাকা। তো সেই রূপশ্রীর জন্য আবেদন করেছে, আবেদন করার পরে তার যখন ভেরিফিকেশন এসছে, তখন ভেরিফিকেশনে বিয়ের কার্ড এগুলো দেখাতে হয়, লিগ্যাল বিয়ে সমস্ত কিছু মেনটেন করে বিয়ে হয়েছে,
সবকিছু দেওয়ার পরে বলেছে তোমাকে একজনের নাম বলেছে, তার নাম আমি মাইকে বলবো না কারণ রেকর্ডিং হচ্ছে, এক তৃণমূল নেতা, লোকাল তৃণমূল নেতা বলছে ওর কাছে দেখা করতে হবে। তো সে গেছে তার কাছে দেখা করতে, বলছে 5,000 টাকা দিবি তবে তুই 25,000 টাকা পাবি। অর্থাৎ 25,000 টাকা তোমার হাতে পৌঁছাবে, কিন্তু 5,000 টাকা তাকে দিতে হবে। একবার ভাবুন, তার সরকার বলছে যে আমি রূপশ্রী দিই, আমি কন্যাশ্রী দিই, আমাকে ভোট দাও, আর সেই দলের নেতারা, সেই দলের কর্মীরা একদম প্রান্তিক স্তরের একটা মেয়ের বিয়ের সময় একদম গরিব মানুষ যার হয়তো অত টাকা খরচ করার মতন ক্ষমতা নেই, তার থেকেও 5,000 টাকা নিচ্ছে। এই সরকারকে আমরা নির্বাচিত করব, এই দলটাকে আমরা নির্বাচিত করব। মোহাম্মদ সেলিম, তিনি সিপিএম এর নেতা, তিনি তার শেষ বক্তব্য লোকসভাতে তিনি একটা কথা বলেছিলেন, আজকে কোট করতে আমি বাধ্য হচ্ছি। শেষ বলছি তার কারণ তিনি আর কোনদিন ভোটে জিতবেন না। এবার দাঁড়িয়েছেন উনি, তো সিপিএম আবার বলে আমরা সেকুলার, মানে যারা ধর্ম মানে না। এখানে যদি কেউ সিপিএম থাকে তাদের কাছে আমি বলি, একটা যুক্তি দেবেন, ব্যাখ্যাটা আপনারা করবেন যদি কোনদিন সভা করেন। সিপিএম বলে আমরা ধর্ম মানি না, তাহলে যদি ধর্ম কেউ না মানে, তাহলে মোহাম্মদ সেলিম বেছে বেছে 70% মুসলিম যেখানে, সেই মুর্শিদাবাদ সিটে কেন লড়াই করতে গেছেন? তোমার দম থাকলে তুমি রানাঘাটে লড়াই করো, তোমার দম থাকলে তুমি বনগাঁতে লড়াই করো, পারবে না তোমরা। তোমরা জানো যে আমরা তো ওখানে আমাদের ভোটার নেই, কারণ এখানে তো 11% মুসলিম। অর্থাৎ সিপিএম মুখে বলবে আমরা ধর্ম নিরপেক্ষ, কিন্তু মনে রাখবেন এই সিপিএম এর নেতারা, ওই যিনি মারা গেছেন সুভাষ চক্রবর্তী, তিনি একবার ইয়েতে গেছিলেন, কালীঘাটে গেছিলেন, সেই কালীঘাটে পুজো দিতে যাওয়ার জন্য তাকে শোকজ করেছিল, কিন্তু কাঞ্চাওয়ালা রেজ্জাক মোল্লা হজ করতে গেছিল, তাকে কিন্তু শোকজ করেনি, তাকে মন্ত্রী বানিয়ে দিয়েছিল। এটাই হচ্ছে সিপিএম এর দেখানো সেকুলারিজম। অর্থাৎ সেকুলারিজমের নামে যারা মুসলিম দূষণ করে এতদিন পর্যন্ত মুসলিমদের জনসমর্থন নিয়ে 34 বছর ক্ষমতায় ছিল, তারাই কিন্তু বামফ্রন্ট, এই বামপন্থীদের আপনাদের চিনে নিতে হবে। এখানে অনেক নেতারা আছেন এই সমস্ত মিথ্যা কথা বলে যে রাম মন্দির করলে কি হতো, সেখানে একটা দেওয়াল লেখা দেখছি, সিপিএম এর দেওয়াল লেখা, লেখা আছে রাম মন্দির করা হয়েছে, কিন্তু তোমার ছেলেকে চাকরি দেওয়া হয়নি, তাহলে তোমার ছেলেকে একটা হাতে বাটি নিয়ে রাম মন্দিরের সামনে ভিক্ষা করতে বলে। একই দেওয়াল লেখা দেখছি আবার তৃণমূলের লিখেছে। অর্থাৎ যেটা আমরা বলি যে তৃণমূল এবং সিপিএম, দিনের বেলায় তৃণমূল, রাতের বেলায় সিপিএম, রাত্রের বেলায় তৃণমূল, দিনের বেলায় সিপিএম, এই কথাটা যে কতটা সত্যি, এতে দুটো রাজনৈতিক দলের স্লোগান, বক্তব্য যাই শুনবেন দেখবেন একই। তো সেই সিপিএম এর উদ্দেশ্যে বলবো, 34 বছর তোমরা এই রাজ্যে ক্ষমতায় থেকেছো, একটা জেনারেশন জন্মগ্রহণ করেছে সিপিএম এর আমলে, মৃত্যুবরণ করেছে সিপিএম এর আমলে, যৌবন থেকে বার্ধক্য নেমে এসেছে সিপিএম এর আমল, তারা দেখেছে এই 34 বছর ধরে তোমাদেরকে উন্নয়ন করার জন্য তোমাদের সময় কম পড়ে গেছে, চাকরি দেওয়ার জন্য তোমাদের সময় কম পড়েছে, কাজের ব্যবস্থা করার জন্য সময় কম পড়েছে, অন্য দেওয়ার জন্য তোমাদের সময় কম পড়েছে। তাই আজকে 34 বছর ক্ষমতায় থাকার পরে 10 বছর পরে এসে বলছো আমার মন্দির চাই না, আমার কাজের ব্যবস্থা চাই। তাই তো আমি আপনাদের কাছে বলতে চাই, সিপিএম কি ডেভেলপমেন্ট করেছে একটা তথ্য দেব। আমাদের 77,000 বুথ ছিল একটা সময়, অর্থাৎ ধরে নেব আমি 70,000 গ্রাম। এই 70,000 গ্রামে এমন কোন গ্রাম আপনারা দেখাতে পারবেন না যে গ্রামে সিপিএম এর একটা রেজিস্টার্ড পার্টি অফিস তারা করেনি। অর্থাৎ আপনার থেকে বাড়িতে কৌটা বাজিয়ে টাকা নিয়ে ওই তাদের পার্টির নামে তারা সেখানে পার্টি অফিস করে লাল ঝান্ডা কেড়ে দিয়েছে, কিন্তু একটা মানুষকে, ওই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্য কোনো জায়গা থেকে তারা কোনো ঘরের ব্যবস্থা করেনি। আরে ভাবতে হবে না আমাদের যে সিপিএম 34 বছর ধরে আমাদের কোনো কাজের ব্যবস্থা করলো না, শুধু নিজেদের পার্টি ফান্ড বাড়িয়ে গেল, তারা পার্টি অফিস তৈরি করলো। আজকের দিনে দাঁড়িয়ে যখন দেখবেন আপনারা একটু তথ্য ঘেটে দেখবেন যে আমাদের রাজ্যের নিরিখে যতগুলো পার্টি আছে, অর্থাৎ বিজেপিকে যদি আমরা রাজ্য পার্টি হিসাবে ধরি, মানে কেন্দ্রের হিসাব বাদ, রাজ্য বিজেপি, রাজ্য তৃণমূল কংগ্রেস, রাজ্য সিপিএম, এই তিনটে পার্টিকে আপনারা অ্যানালিসিস করবেন। এই তিনটে পার্টির মধ্যে সবথেকে ধনী পার্টির নাম কি বলুন তো? সিপিএম, যাদের একটা এমএলএ পর্যন্ত নেই, একটা এমপি নেই। অর্থাৎ এরা বলছে আমাদের ইলেকট্রাল বন্ড নিয়ে কথা বলছে, তারা বলছে ইলেকট্রাল বন্ডে কেন 1600 কোটি টাকা, 16,000 কোটি টাকা বিজেপিকে দিল। এরা বলছে, এই সিপিএম বলছে যে সিপিএম এর একটা বিধায়ক নেই, একটা সাংসদ নেই, তারা পশ্চিমবঙ্গে নিরিখে সব থেকে ধনীতম রাজনৈতিক দল হিসাবে তারা এখন আলিপুর স্ট্রিটে বসে তারা কলকাঠি নাড়াচ্ছে। সেই সিপিএম আমাদেরকে শেখাবে ইলেকট্রাল বন্ড? আমরা তো পরিষ্কার ভাষায় বলতে পারি, ইলেকট্রাল বন্ড 2017 সালে তৈরি করা হয়েছিল। একটা রাজনৈতিক দল চালাতে গেলে আপনারা জানেন খরচের বিষয় আছে, কিন্তু এতদিন পর্যন্ত, অর্থাৎ 2017-র আগে যত রাজনৈতিক দল ছিল তারা ক্ষমতায় ছিল, কেউ বিরোধী অবস্থায় ছিল, তাদের পার্টিকে ফান্ড আসতো, তাদের পার্টিতে কারা ফান্ড প্রদান করতো,
কেউ জানতে পারেনি ভারতীয় জনতা পার্টির নেতা মাননীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সেদিন লোকসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আপনার যে কোনো পার্টিকে আপনি ডোনেট করতে পারেন, শুধুমাত্র আপনার আয়টা সঠিক কিনা সেটা দেখাতে হবে। অর্থাৎ একটা লিগ্যাল পদ্ধতিতে পার্টির ফান্ডে টাকা দেওয়া, একটা লিগ্যাল পদ্ধতিতে পার্টি ফান্ডে টাকা জমা করার পদ্ধতি ইলেকট্রাল বন্ড। সেই ইলেকট্রাল বন্ড নিয়ে সিপিএম এর এত মাথা ব্যথা, তার কারণ তাদেরকে কেউ একটা টাকা পর্যন্ত দেয়নি। আমি বলি বন্ধু, তোমাদের টাকা কেন দেবে? তোমাদের একটা বিধায়ক নেই, একটা সাংসদ নেই, একটা জায়গাতে তোমরা দ্বিতীয় পজিশনে পর্যন্ত আসার মতো ক্ষমতা নেই, তো তোমাদেরকে কেন লোকে টাকা দেবে? টাকা তো তাদেরকেই দেবে, চাঁদা তাদেরকেই দেয় যারা ক্ষমতায় আসতে পারে, যাদের কারণে মানুষ উপকৃত হয়, যাদের কারণে দেশ উপকৃত হয়, রাজ্য উপকৃত হয়, মানুষ তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে। তাই তো ভারতীয় জনতা পার্টিকে মানুষ সহযোগিতা করেছে। মানুষের চাঁদার বিনিময়ে আজকে ভারতীয় জনতা পার্টি 2টো আসন থেকে 400 আসনে পৌঁছে গেছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, বিজেপি একটা শুধুমাত্র নীতি আদর্শ, শুধুমাত্র এইটুকু আমরা নয়, আমরা বলি নীতি আদর্শের পাশাপাশি আমরা দেশটাকে একটা নতুন দিশা দেখিয়েছি। একবার ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগে ইলেকশনের আগে কি এজেন্ডা হতো? ইলেকশনের আগে এজেন্ডা হতো কে এসসি, কে এসটি, কে যাদব, এই ধরনের ভোট। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যখন বলল আমাদের এজেন্ডা একটাই, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এন্ড সবকা প্রয়াস, অর্থাৎ আমরা সবাইকে নিয়ে চলবো, সবাইয়ের জন্য বলবো, সবার জন্য উন্নতি করব এবং সর্বোপরি সবাইকে নিয়েই আমরা রাজনৈতিক মঞ্চে লড়বো। এই মানসিকতার জন্য আজকে দেখুন সমস্ত রাজনৈতিক দল তারা ভুলে গেছে কে যাদব, কে জাট, এই বিভাজনটা তারাও ছাড়তে বাধ্য হয়েছে। আজকে শাসক দলও সেই পরিবর্তন করেছে, দেখেছেন? যিনি একটা সময় আমি বলবো না ভেবেছিলাম, কিন্তু বলতে বাধ্য হচ্ছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যক্তিগতভাবে তাকে আমরা শ্রদ্ধা করি, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, শ্রদ্ধা আমাদের করতে হবে। কিন্তু এই মুখ্যমন্ত্রী একটা সময় ছিল যখন তিনি মসজিদে যেতেন মাথায় হিজাব পরে। আমি জানি না, আমি যেহেতু হিন্দু ঘরের ছেলে, এটা আদৌ মুসলিমদের মানে তাদের আইনের মধ্যে পড়ে কিনা আমার জানা নেই। একজন ব্রাহ্মণ যিনি মুসলিম নন, যিনি ইসলাম স্বীকার করেননি, তিনি মসজিদে গিয়ে বোরখা পরে তিনি নামাজ করার মতন একটা ভান করছে। কারণ কি? তাকে মুসলিম ভোট যাতে তাকে সাপোর্ট করে। কিন্তু আমার প্রশ্ন, আমি যদি হিন্দু হই, আমি যদি অন্য ধর্মের আচার্য জায়গাতে, তাদের উপার্য জায়গাতে, মানে মন্দির হোক, মসজিদ হোক, গির্জায় হোক, সেখানে গেলে কি আমি আমার ধর্ম রেখে আমি যেতে পারবো না? হতে পারে। আমরা তো মসজিদে যাই, তার জন্য তো আমাদের টুপি পরে যেতে হয় না, কেউ বলেও নি কোনোদিন। বা আমাদের মন্দিরে, আমাদের দুর্গা পুজোয়, কালী পুজোয় বহু মুসলিম আসেন, তাদেরকে তো আমরা কখনো বলিনি তোমরা ভাই তিলক কাটো, তোমাদেরকে পৈতা নিতে হবে, মন্ত্র পড়তে হবে, কিচ্ছু বলিনি। কারণ আমি বিশ্বাস করি ধর্ম প্রত্যেকের বিশ্বাস, এবং সেই কোন ধর্ম, পৃথিবীতে এরকম কোন ধর্ম নেই যে ধর্ম বলে অন্য ধর্মকে হিংসা করো, অন্য ধর্মকে ছোট করো। কিন্তু তিনি কেন করেছিলেন? শুধুমাত্র বেছে বেছে মুসলিম ভোট যাতে তিনি পেতে পারেন। কিন্তু পরবর্তীতে তিনি যখন দেখলেন এই ভুলের মাধ্যমে হিন্দুরা এক হয়ে গেছে এবং 18টা সিট তারা বিজেপিকে দিয়েছে, তিনি দেখবেন মুসলিম তোষণ করার রাস্তা পাল্টে ফেলেছে। তিনি এখনো ইফতার করতে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, কিন্তু আর মাথায় আর ওই দেখানো মুসলিমের হওয়ার মতন তিনি আর ভাব করছেন না। অর্থাৎ এই জিনিসটা সংখ্যালঘু ভাইদের বোঝা উচিত যে তোমাদের পাশে থেকেছে, তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, তোমাদের ধর্মের মতো আচরণ করার চেষ্টা করেছে, কিন্তু নিজে কখনো মনে করেননি যে এই মুসলিম, সংখ্যালঘু মুসলিম, তাদেরকে ডেভেলপমেন্ট করা দরকার আছে। যদি করতো, একটা তথ্যই পরিষ্কার হয়ে যেত। আজকে যখন আপনাদের কাছে আমরা ভোট চাইছি, তখন একটা সংখ্যা তথ্য আপনাদেরকে দিয়ে দিই। এবার বাংলায় বা এখানকার মুসলিমরা তারা বলে বিজেপি ক্ষমতায় আসলে গুজরাট এখানে করে দেবে, গুজরাট পশ্চিমবঙ্গে করে দেবে। তো সেই গুজরাটের মুসলিম আর বাংলার মুসলিমদের মধ্যে পার্থক্যটা কোথায় বলি? বাংলায় যারা মুসলিম তাদের সংখ্যা প্রায় 20% বা তারও বেশি, 30%, 20 না 30%, অর্থাৎ 3 জনের মধ্যে 1 জন মুসলিম। ভারতবর্ষের গুজরাটে 100 জনের মধ্যে 3 জন মুসলিম। পার্থক্য কোথায় বুঝতে পারছেন তো? 100 জনের 3 জন আর 100 জনের 30 জন। তাহলে স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গে সরকারি যত কর্মসংস্থান, চাকরি বাকরি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ক্ষেত্র যেমন পঞ্চায়েত, পৌরসভা, এইসব জায়গায় সরকারি চাকরি তো তাদের 3 জনের 1 জন থাকার কথা, সংখ্যায় যা বলছে, তাই তো? হ্যাঁ কিনা? তাই তো? কিন্তু আপনারা জানেন 1% এর নিচে, অর্থাৎ 100 জনের 1 জনের নিচে আজকে রাজ্য সরকারের কর্মচারী হচ্ছে মুসলিমরা। অন্যদিকে যাদের মাত্র পার্সেন্টেজ 3 ওই গুজরাটে, তাদের ওখানে মুসলিমদের পার্সেন্টেজ 7% যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত।
7%। আর এখানে যাদের সংখ্যা 30%, যাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে, যাদের ভোটে 34 বছর সিপিএম জিতেছে, তাদের এখানে ডেভেলপমেন্ট হচ্ছে, সরকারি চাকরিতে তাদের অবদান বিলো 1%, অর্থাৎ 100 জনের মধ্যে একজনের থেকেও কম। এই হচ্ছে বর্তমান এখানকার সংখ্যালঘু মুসলমানদের জন্য ডেভেলপ করেছে 34 বছর ধরে সিপিএম, আর বর্তমানে 13 বছর ধরে এখানকার যারা মমতা বন্দ্যোপাধ্যায়। তার থেকে তো আমার গুজরাটের মুসলিমরা অনেক ভালো আছে। আজকে ভারতবর্ষ জুড়ে গুজরাটের মুসলিমরা তারা বিভিন্ন জায়গায় ব্যবসা করছে, বিভিন্ন জায়গায় বড় বাজার থেকে শুরু করে বড় বড় জায়গায় তারা ব্যবসা করছে, বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক। আর আমাদের এখানকার মুসলিমরা অর্থাৎ বড় অংশ যারা মুর্শিদাবাদ মালদার দিক থেকে, তারা সারা বছর তারা দেখবেন পশ্চিমবঙ্গের বাইরে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন জায়গায় 500 টাকা 700 টাকা প্রতিদিন ইনকাম করার জন্য পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে বাবা বউকে রেখে তারা সারা বছর বাইরে কাজ করছেন। তাদেরকে কি সিদ্ধান্ত নিতে হবে না যে যাদেরকে আমরা এতদিন পর্যন্ত আমরা এককভাবে সমর্থন করলাম, সেই সমস্ত মুসলিমরা আর কতদিন এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে? তা আপনাদের কাছে আমি আহ্বান জানাই, ভারতীয় জনতা পার্টি কখনো কোনো পরিকল্পনা প্রকল্পই বলেনি যেই পরিকল্পনা শুধুমাত্র মুসলিমদের জন্য, এই পরিকল্পনা শুধুমাত্র হিন্দুদের জন্য। আমরা সর্বদা বলেছি আমরা প্রকল্প করব গরিব মানুষের জন্য, আমরা প্রকল্প করব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য। আমাদের সামনে সকলে ভারতীয়, আমাদের সামনে সকলে ভারতবর্ষের নাগরিক। আমরা কাউকে হিন্দু বলে আলাদা, মুসলিম বলে আলাদা করে আমরা কখনো ভাবিনি, ভবিষ্যতেও আমরা ভাববো না। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি সর্বদা আমরা বলি আমরা জাতীয়তাবাদী রাজনৈতিক দল। তাই আপনাদের কাছে আমরা আহ্বান জানিয়ে যাব, এই ভারতবর্ষের বুকে আমরা একটা রেকর্ড করতে পারি। কারণ এর আগে কোন প্রধানমন্ত্রী পরপর 3টে টার্মে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হয়নি। আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের সকলের নৈতিক আশীর্বাদ, নৈতিক সমর্থনের মাধ্যমে তৃতীয়বারের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদীজি, এবং সেটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তাই সকলকে আমাদের সহযোগিতা করতে হবে, আশীর্বাদ করতে হবে। তার কারণ সিএএ নাগরিকত্ব আইন এখানে পাশ হয়েছে, যারা ওপার বাংলার মানুষ এতদিন এপার বাংলায়, কারণ আধার কার্ড ভোটার কার্ড যাই থাকুক না কেন, সকলে একটা জায়গায় খুব সংক্ষিপ্ত করে বলবো, সকলে একটা জায়গায় স্বীকার করেন যদি আপনার কখনো কোনো কারণে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দরকার হয়, তাহলে আপনাকে চলে যেতে হতো 71 সালের আগের দলিল খোঁজার জন্য, তাই তো? তাহলে যদি সঠিকভাবে নাগরিকত্ব থাকতো এটা তো নিশ্চয়ই চাইতে পারতো না। ফলে এই জায়গাটা বন্ধ করে দিয়েছে, এই জায়গাটা বন্ধ করে দিয়ে পরিষ্কার ভাবে বলেছে যারা ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশ থেকে হিন্দু উদ্বাস্তু যারা এপার বাংলায় এসে তিনি যেদিনই আসুন না কেন ভারত সরকারের কাছে একবার আবেদন মাত্র করবেন, একটা ডিক্লারেশনের মাধ্যমে তিনি ভারতবর্ষের নাগরিক হবেন। পাসপোর্ট করতে গেলে কোনো দালাল কাছ থেকে টাকা চাইতে পারবে না, পাসপোর্ট করতে গেলে কোনো তৃণমূলের নেতাকে একটা পয়সা পর্যন্ত দিতে হবে না। তাই তো এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের ইনকাম যেহেতু বন্ধ হয়ে যাবে সেই কারণে তারা সিএর বিরোধিতা করছে। তা আপনাদেরকে সজাগ দৃষ্টি নিয়ে এই বিষয়টাকে চিন্তা ভাবনা করতে হবে। অন্যদিকে আমরা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি রাম মন্দিরের নামে ভোট চাইবে। একজন সনাতনী হিন্দু হিসাবে তো আমি অবশ্যই বলবো যে আমার পূর্বপুরুষ 500 বছর ধরে তারা স্বপ্ন দেখছে, তারা ভাবছে কবে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে। আজকে তো সেটা আমাদের আমলে তৈরি হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর আমলে তৈরি হয়েছে। যে 500 বছরের আমাদের উপাসনা, 500 বছরের ধরে আমাদের অপেক্ষা, সেটা যখন এই সরকারের আমলে আমরা পেয়েছি, তাহলে কেন আমার একটা ভোট সেই সরকারকে আমরা দেব না? কেন দেব না? অবশ্যই দেওয়া উচিত, অবশ্যই দেব। তা আপনাদের কাছে আমি বলবো যে অন্তত এবারকার নির্বাচনে বিভিন্ন অ্যাঙ্গেলের সঙ্গে এই বিষয়টা আমরা ভেবে দেখবেন। মনে রাখবেন রাম মন্দির ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ইস্যু ছিল, ভারতীয় জনতা পার্টির এজেন্ডা ছিল, কিন্তু এই রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছে। অর্থাৎ পরিষ্কারভাবে বলা যায় যে আমাদের আন্দোলনটা সঠিক ছিল। রাজনৈতিক ক্ষমতার বলে বা রাজনৈতিক পেশি বলে কিন্তু আমরা করিনি। সুপ্রিম কোর্টে কোনো পেশি বল চলে না, সুপ্রিম কোর্টে কোনো রাজনৈতিক পাওয়ার চলে না। ফলে এই সিদ্ধান্ত সঠিক, এবং সেই সিদ্ধান্তকে এই দেশে বসবাসকারী হিন্দু, এদেশে বসবাসকারী মুসলিম তারা প্রত্যেকে মেনে নিয়েছেন। সারা ভারতবর্ষে কোনো জায়গায় একটা মাত্র গন্ডগোল কোথাও হয়নি। তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো এবারকার নির্বাচনে এই বিষয়টাকে আপনারা গুরুত্বের সঙ্গে দেখবেন। এবং সর্বোপরি সর্বশেষ একটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। ভেরি রিসেন্টলি একটা ঘটনা, আপনারা সকলেই বিচলিত, সকলেই চিন্তা ভাবনা করছেন সন্দেশখালীতে কি হয়েছে। একটা কথা বলবো, রাজনৈতিক নেতা হিসাবে নয়, আজ থেকে 4 বছর আগে আমার এক বন্ধু ডায়মন্ড হারবারে একজন আধিকারিক, বড় আধিকারিক, নাম বললে তিনি হয়তো বিপদে পড়বেন তাই বলছি না, ডায়মন্ড হারবারে একজন বড় সরকারি আধিকারিক,
তো তিনি একদিন আমাকে ফোন করে বলছে যে তোরা কাটমানির বিরুদ্ধে আন্দোলন করছিস, আমফানের তদন্ত চেয়ে আবেদন করছিস, লড়াই করছিস, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিস, কিন্তু একটা ঘটনা তোরা যদি শুনিস তোরা কেঁপে উঠবি। বললাম কি ঘটনা? বলছে যে ঘটনা বাংলাদেশে ঘটে। কিরকম ঘটনা? বাংলাদেশে যেহেতু হিন্দুদের সংখ্যা 8%, বাকিরা অহিন্দু বা ওখানকার মেজরিটি মুসলিম, সেখানে একটা অত্যাচার হয়, যার মধ্যে একটা অত্যাচার হচ্ছে পাড়ায় যারা সুন্দরী মেয়ে বোন মহিলা যারা থাকেন তাদের প্রতি কুনজর আছে। ওখানকার যারা মস্তান বা মাফিয়া বাংলাদেশের, তারা সকলে নয়, তারা কি করে সন্ধ্যার পরে সেই বাড়িতে এসে জোর করে নিয়ে যায়, সারা রাত কোনো জায়গাতে অত্যাচার করে এবং ভোরবেলা দিয়ে যায়। এটা বাংলাদেশের ঘটনা। বলছে এই ঘটনা তোরা বাংলাদেশে শুনেছিস, কিন্তু এই ঘটনার চাক্ষুষ আমরা প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি ডায়মন্ড হারবার, সন্দেশখালী, এই সমস্ত বসিরহাট, এই সমস্ত জায়গায়। আমি তো শুনে অবাক। বলে এই ঘটনা বাস্তব, যে ঘটনা হয়তো বললে কেউ বিশ্বাস করবে না। আজকে যখন সন্দেশখালীর ঘটনা ঘটলো, অর্থাৎ শেখ শাহজাহান, যার নাম হয়তো আসারই কথা ছিল না, সেই শেখ শাহজাহান যখন ধরা পড়লেন এবং ধরা পড়ার পরে যখন মায়েরা বেরিয়ে আসলেন, বোনেরা বেরিয়ে এসে সাহস করে যারা চিৎকার করে বললেন যে আমাদের উপর এই অত্যাচার হয়েছে, সারা রাত ধরে আমাদের উপর অত্যাচার হয়েছে, পিঠে বানানোর নাম করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সুন্দরী মেয়েদেরকে বেছে বেছে। মনে রাখতে হবে সেখানে তৃণমূল কংগ্রেস দেখা হয়নি, সেখানে বিজেপির পরিবার দেখা হয়নি, সিপিএম এর পরিবার দেখা হয়নি। শুধুমাত্র দুটো জিনিস দেখা হয়েছে। প্রথমটা হচ্ছে সেই মেয়ে হিন্দু কিনা, দ্বিতীয়টা দেখা হয়েছে সেই মেয়ে সুন্দরী কিনা। এই দুটো জিনিসকে দেখে ওখান থেকে লাগাতার অত্যাচার লাস্ট 5-7 বছর ধরে করছে শেখ শাহজাহান বাহিনী। মনে রাখতে হবে এই ঘটনা একটা মাত্র ঘটনা নয়, পুরো এইরকম ঘটনা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ব্যাপক জায়গাতে ঘটেছে। ফলে আপনাদের সকলকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তা ভাবনা করা দরকার। যারা বলছে আমরা মায়েদেরকে 1000 টাকা দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, পাশাপাশি সেই মায়েদেরকে পণ্য হিসাবে তারা ব্যবহার করছে, তাদের নেতাদেরকে, তাদের নেতাদের ইচ্ছা পূরণ করার জন্য, তাদের হাবাস পূরণ করার জন্য তাদেরকে ব্যবহার করছে। এর বিরুদ্ধে সন্দেশখালীর মা বোনেরা গর্জন করেছে। আগামী দিন আপনাদের ভোটের দিন এই 13 তারিখে গর্জন করে তৃণমূল কংগ্রেসকে বর্জন করতে হবে, দায়িত্ব নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনার পরে কোনো হিন্দু, কোনো মা বোনেরা যেন তৃণমূল কংগ্রেসকে ভোট না দেয়। মনে রাখবেন এই ভোটে যদি আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, পরোক্ষভাবে সন্দেশখালীর ঘটনাকে আপনি সমর্থন করবেন। আশা করি এইরকম মানুষ এই বাগাসরায় কেউ নেই। তাই আপনাদের সকলের কাছে সমবেতভাবে রিকোয়েস্ট করে যাব, নির্বাচনটা লোকসভা নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি, সুরক্ষা, অখণ্ডতা প্রত্যেকটি জিনিস বিচার্য বিষয় হিসাবে থাকবে। মনে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা পৃথিবীর মধ্যে 65% উপরের মানুষ সমর্থন নিয়ে সব থেকে জনপ্রিয় ব্যক্তি, সব থেকে জনপ্রিয় রাজনৈতিক নেতা। সেই নেতাকে আরেকবার ভোট দেওয়ার আমরা সুযোগ পেয়েছি, এটা আমাদের কাছে গর্বের বিষয়। তাই আগামী 13 তারিখ সকলে সকাল সকাল ঘর থেকে বেরিয়ে সবার আগে বুথ কেন্দ্রে যাবেন, লাইনে দাঁড়াবেন, লাইনে দাঁড়িয়ে সবার আগে পদ্মফুল চিহ্ন 2 নম্বর সিরিয়ালে থাকবে। 2 নম্বর সিরিয়ালে আমাদের প্রার্থী জগন্নাথ সরকার মহাশয়ের সমর্থনে একবার বোতাম টিপে ধরবেন। যতক্ষণ না পর্যন্ত বিপ করে আওয়াজ হবে ততক্ষণ পর্যন্ত বোতামটা চেপেই ধরে রাখবেন। সন্ধ্যার সময় যখন বোতামটা সিলিং হবে, ইভিএমটা সিলিং হবে, আমাদের এজেন্ট যেন দেখতে পারে ওই একটা বোতাম টিপতে টিপতে বসে গেছে, সেই বোতামটাকে তুলতে হবে। এই রকম প্রতিজ্ঞা নিয়ে আপনারা সকলে আজকে এখান থেকে বাড়িতে যাবেন, বাড়ি থেকে প্রচার করবেন, এই আশা নিয়ে সকলকে আরেকবার শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।